এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন, আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার। 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী অপ্রদর্শিত অর্থ উদ্ধারে কালো টাকা সাদা করার সুযোগ। দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 17 জুন পবিত্র ঈদুল আজহা। কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। রোববার শপথ। মোদী অমিতের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 30 লাখ কোটি রুপি হাতানোর অভিযোগ রাহুল গান্ধীর। এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ভোরে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। অনুশীলনে না এসে হাতুড়ু ও ক্রিকেটারদের হোটেল বিলাস। জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। কালো টাকা সাদা করার সুযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবে কিনা, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের কোনো সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যান নিশ্চিত করলেন কালো টাকা দেশেও থাকে না, বিনিয়োগও হয় না। অর্থমন্ত্রীর আশা চলতি বছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি, যদিও সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারান তিনি। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন নিত্যপণ্যের দাম কমানোর দায়িত্ব তার নয়, অর্থ মন্ত্রণালয়ের। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ। কোথায় দেখেন, দেখে একটু শিখেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নয়। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই বারবার মেজাজ হারান প্রথমবার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, চলতি বছরের শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন তো আমরা বলেছি এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। সংবাদ সম্মেলন জুড়ে ঘুরে ফিরেই সামনে আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন, দেশে থাকে না কোনো কালো টাকা। বিভিন্ন কারণে অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। প্রশ্ন উঠে, সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা। জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন, তা জানা নেই কারও। ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর এটি ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর কোনো ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এবার বাজেটের আকার বেশি বাড়ানো হয়নি বলে জানায় অর্থ মন্ত্রণালয়। ইনফ্লেশনটা অ্যাড্রেস করার জন্য আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি, বাজেট বেল টাইটেনিং করছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় বাজেট নিয়ে হঠাৎ ইউটার্ন নিল সিপিডি। বরাবর সমালোচনায় লিপ্ত থাকলেও এবার সংযত বাজেট প্রস্তাবে সরকার বন্দনা করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে টেকসই উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়াকেও ইতিবাচক হিসেবে দেখছে তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগকে সাধুবাদ জানালেও 2 বছরের বেশি সময় ধরে 9% উপরে থাকায় তা 6.5-এ নামিয়ে আনা অসম্ভব বলে মত সিপিডির।
বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে চাল, গম, ভোজ্য তেল সহ 27টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর 2% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি। তবে 6.5% নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। আমদানিকৃত গাড়ির উপরে যে কর, সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন, তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা মহৎ দৃষ্টান্ত হবে। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। যাদের আয় 4,16,666 টাকা থেকে 40 লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে, এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন 40 লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। বরাদ্দটা 2000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের দুয়ার খোলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের যেন কষ্ট না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে সুপরিকল্পিতভাবে দেয়া হয়েছে এবারের বাজেট। ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনা সভায় একথা বলেন সরকার প্রধান। কালো টাকা সাদা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাছ ধরতে গেলে টোপ তো দিতেই হবে। কিছুই ভালো লাগে না গ্রুপের কথায় কান না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শুভেচ্ছা, স্বাগতম। স্বাধিকারের পথ ধরে স্বাধীনতার স্বপ্ন দেখানো, বাঙালির মুক্তির সনদ ম্যাগনা কার্টা খ্যাত ঐতিহাসিক 6 দফা দিবসে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধিকারের নামে সম্মিলিত 6 দফার এই সিঁড়ি দিয়েই আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর 6 দফার হাত ধরে বাঙালির স্বাধীনতা অর্জনে লড়াই সংগ্রামের কথা। তবে বাজেট ঘোষণার পরদিন সরকার প্রধানের বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল অর্থনীতি প্রসঙ্গ। বলেন, মানুষের যাতে কষ্ট না হয় বাস্তবতা মাথায় রেখে সেভাবেই দেওয়া হয়েছে এবারের বাজেট। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। অনেকে এখন হিসাব কষেন, আগে এত % বেড়েছিল, এবার এত কম % বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়, এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গেও নিজের ব্যাখ্যা তুলে ধরেন সরকার প্রধান। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ বেচে না। একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। জনগণে আওয়ামী লীগের শক্তির উৎস মন্তব্য করে শেখ হাসিনা জানান, কিছুই ভালো না লাগা গোষ্ঠীর কথাই কান দিতে নারাজ সরকার। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে।
এর আগে সকালে 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন অব্যাহত রাখার বিষয় মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এবারের বাজেটকে পরিমিত ও সাহসী বলে আখ্যা দিয়েছেন তিনি। বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে আবারও আওয়ামী লীগের সফলতার কারণ জনগণের আস্থা। একই সঙ্গে বিএনপিকে নেতৃত্ব শূন্য দল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে। মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি, যাতে সেখানে যেন কোনো এই ইনফ্লেশনের চাপটা না আসে। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি পলাতক, সে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়, তারা এখানে। তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক সিটে 2জন 3জন তাদের ক্যান্ডিডেট। আমরা সেটা অর্জন করতে পেরেছি, সেটা হলো মানুষের আস্থা। এই আস্থাটার জায়গাটা আমাদের এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি। প্রস্তাবিত বাজেটকে বেনজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট শুধু কালো টাকার বাজেটই নয়, দুর্নীতির বাজেট বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে একথা বলেন মির্জা ফখরুল। তার দাবি, কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতিকে প্রশ্রয় দেবে ক্ষমতাসীনরা। অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে সব মহলে চলছে বিশ্লেষণ। রাজনীতিবিদরাও থেমে নেই সেই দৌড়ে। সরকার দলীয়রা ভাবছেন এ বাজেট জনকল্যাণমুখী, তবে এ দাবি মানতে নারাজ বিরোধী পক্ষ। বাজেটকে গণবিরোধী মন্তব্য করে বিএনপি বলছে, জনগণের পকেট কাটতেই বিশাল বাজেট দিয়েছে ক্ষমতাসীনরা। এটা হলো লুটপাটের বাজেট, মানুষের কথার উপরও ট্যাক্স বসাইছে। এই বছর মিনিমাম 22 থেকে 25% যাবে সুদ দিতে, আর বাকি দুর্নীতি 20% ধরেন ওদের আমি কমাই দিলাম, কারণ এটা তো পয়সা খাওয়া ছাড়া কিছুই করে না ভাই। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, প্রস্তাবিত বাজেট সরকারের চলমান দুর্নীতিকে আরও প্রশ্রয় দেবে। এ বাজেটকে তিনি বেনজির বলেও মন্তব্য করেন। বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়ে। আমাদের সাবেক পুলিশ কর্তা র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দাবি করেন, এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে। এই লুটপাটের কালো টাকা সাদা করার জন্য 15%, ইজ ইট সাফিসিয়েন্ট? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের জরুরি তহবিল থেকে উধাও হয়ে গেছে প্রায় 5.5 কোটি টাকা। কৌশলে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন কমিটি করে মন্ত্রণালয়ের আমলারা। কমিটি হওয়ার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। বিষয়টি স্বীকার করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ইঙ্গিত দেন, দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তাই জড়িত এই অর্থ লোপাটের সঙ্গে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডোরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় $1,76,000 বা 2 কোটি টাকার বেশি। দুর্যোগকালীন সময়ে এ অর্থ ব্যবহার হওয়ার কথা থাকলেও 2020 সালের অক্টোবর মাসের পর সেই অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট করে দূতাবাসেরই একটি চক্র। হিসাবটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের ওই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে জানায়।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের বিদায় এবং এম শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মাঝামাঝি সময়ে এই অর্থ লোপাটের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে দূতাবাসের আরেকটি অ্যাকাউন্ট থেকে সরানো হয় আরও $3 লাখ বেশি বা প্রায় 3.5 কোটি টাকা। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম দায়িত্ব নেয়ার পর একটি চিঠির মাধ্যমে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও সচিবকে এ তথ্য জানান। ওয়াশিংটন দূতাবাসে হওয়া এই দুর্নীতির প্রায় 2.5 বছর পর একটি তদন্ত কমিটি গঠন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। তবে আমলাতান্ত্রিক কৌশলে পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন করে কমিটি করা হয়। মনে করা হয় সেই তদন্ত এখনও শেষ না হওয়ার পেছনে এটিই প্রধান কারণ। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এইটা একটু দুঃখজনক। আমি যখন সরকারে ছিলাম তখন আমাদের রাষ্ট্রদূত ওয়াশিংটনে যিনি, সেই তথ্যটা আমাদের পররাষ্ট্র সচিবকে জানান, আমাকেও একটা জানিয়েছিলেন। এটা বোধহয় 4 লক্ষ কত হাজার, আমাদের দেশের জন্য অনেক টাকা। এটা বহুদিন ধরে পড়েছিল ডরমেন্ট অ্যাকাউন্টে। তখন ব্যাংকই সতর্ক হয়ে গেল যে এতগুলো টাকা হঠাৎ করে উধাও হয়ে গেল, এবং সেই কারণে উনি জানিয়েছিলেন। তখন আমি আমাদের সরকারি যেটা নিয়ম, সেখানে আমরা একটা ইনভেস্টিগেশন করার জন্যে কেমনে হলো, কে দায়ী, এইগুলো নির্ধারণের জন্যে আমরা একটা কমিটি নিয়োগ করি, রিকমেন্ড করি। পরবর্তীতে এটা পরিবর্তন হয়। সাবেক মন্ত্রীর ইঙ্গিত, দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তা এ দুর্নীতির সঙ্গে জড়িত। স্টাফরা এবং অফিসাররা সব তৈরি করে, আর যিনি অ্যাম্বাসেডর হন উনি খালি পাশে সই করেন। তো এরকমও হতে পারে। যদিও ডক্টর হাসান মাহমুদ নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিষয়টি তার নজরে আনা হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ডক্টর মোমেনের আশা, নতুন পররাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতির যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন। আই হ্যাভ কনফিডেন্স যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন তিনি এটার ফুল ইনভেস্টিগেশন করবেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 17 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দীর্ঘ বৈঠক শেষে রাত 9:30টার দিকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন ধর্মমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার জানান, অজ্ঞান পার্টি ঠেকাতে সাদা পোশাকের গোয়েন্দা ছাড়াও হাটে ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। এবার 2 সিটি মিলিয়ে 19টি হাট বসবে রাজধানীতে। ইতোমধ্যে ইজারাদার নিয়োগ সহ হাটগুলো প্রস্তুত করা হয়েছে। কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার সকালে সেগুলো তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ডিএমপি কমিশনার। একটি সমন্বয় সভা করেছি। অনুমোদন ছাড়া স্থানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে থাকবে বিশেষ পুলিশি টহল। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে গরুর মালিক এখান থেকে চলে যাবেন সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। সব হাটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা। ডিএমপি কমিশনার জানান, অজ্ঞান পার্টি ও মলম পার্টি ঠেকাতে 24 ঘন্টা মনিটরিং এর পাশাপাশি থাকবে সচেতনতামূলক প্রচারণা। জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ভোরে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। ডালাসে সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও নতুন শুরু করতে চায় পুরো দল। উইকেটের আচরণ নিয়েও খুব একটা ভাবছেন না অধিনায়ক। অন্যদিকে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। টাইগারদের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা থাকায় জয়ের প্রত্যাশা করছেন লঙ্কানরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টি-20-র ব্যাটিংটা এখনো ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ, যা এখনো বেশ ভোগাচ্ছে দলকে। ক্রিকেটারদের মধ্যে ভালো করার তাড়না আছে, অনুশীলনেও চেষ্টা করছেন। এখন শুধু মাঠে সেটার প্রতিফলনের অপেক্ষা। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। যদিও শান্ত উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না, সতীর্থদের নিজের কাজটা ঠিকঠাক করার আহ্বান অধিনায়কের। মানসিকভাবেও দল চাঙা আছে বলেই দাবি তার। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা, তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই আশাবাদী হচ্ছে লঙ্কানরা। I think we have played good cricket against Bangladesh in the recent past, so we have that confidence and the momentum going to this game. We have analyzed their strengths and weaknesses as well. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। বিশ্বকাপে মাত্র 2 বার দেখা হয়েছে এই দুই দলের, সেখানেও কোনো জয় নেই টাইগারদের। এবার সেই পরিসংখ্যানে পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। মূল ভেন্যুতে ব্যাটিং বোলিং না করেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। গ্র্যান্ড প্রেরিতে অনুশীলনের সুযোগ থাকলেও ইনডোরে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের মাত্র 5 ক্রিকেটার। তাদের সঙ্গে না এসে টিম হোটেলেই ছিলেন হেড কোচ হাতুরে সিংহে। যদিও ভেন্যুতে গিয়ে সেন্টার উইকেটের পাশে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্টে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে। এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে, এর আগেও করেছে। তার পেছনে একটা কারণ ছিল, সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে, এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি। মাত্র 6 জন ক্রিকেটার, এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা 5 জন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন। নাজমুল হোসেন শান্ত রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান খুব দরকার। আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না, তিনি বিরক্ত হচ্ছেন, তিনি স্টাম্প ভাঙছেন। আরেকজনের কথা বলতে হয় লিটন দাসও কিন্তু গত ম্যাচটাতে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি, তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে। বাকি দলের সবাই কিন্তু আছেন, তার মানে হেড কোচের যে দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না, তিনি হয়তো বা হোটেলে বসে বিশ্রাম করছেন।
শ্রীলঙ্কার দুই পেসার তারা কিন্তু সেন্টার উইকেটের পাশের যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটে বোলিং অনুশীলন করছে প্রায় আধা ঘন্টারও বেশি সময়। বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে মূল মাঠে কোনো অনুশীলন না করে। গতকাল ফিল্ডিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল, কিন্তু ব্যাটসম্যান বা বোলাররা মূল মাঠের যে অনুশীলন সুবিধা যেটা ম্যাচের আগের দিন আইসিসির প্রোটোকল অনুযায়ী যেই দল দুটো ম্যাচ খেলে তারা পেয়ে থাকে, বাংলাদেশ কিন্তু সেটা গ্রহণ করতে পারলো না। তবে শ্রীলঙ্কা দল কিন্তু ঠিকই গ্র্যান্ড প্রেরিতে অনুশীলন করেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে। পুরো দেশের চোখ রয়েছে এই 15 ক্রিকেটারের দিকে। তবে সবাই কিন্তু আমরা দেখছি ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা। তবে সবকিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে, এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এমপি আনার হত্যাকাণ্ডে এবার বাংলাদেশের ঝিনাইদহ থেকে জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে 2 দফায় 14 দিনের রিমান্ড শেষে কসাই জিহাদ হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন বারাসাতের আদালত। আর নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। 2 দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে। শুক্রবার দুপুরে নজিরবিহীন নিরাপত্তায় তাকে উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে তোলে সিআইডি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হলে বিচারক 21 জুন পর্যন্ত জিহাদকে কারাগারে থাকার নির্দেশ দেন। এদিকে আনার হত্যা মামলায় আরেক সন্দেহভাজন সিয়ামকে নেপালে গ্রেপ্তার করেছে কলকাতার সিআইডি, এই দাবি করেছে বাংলাদেশ পুলিশ। আমরা যতটুকু জেনেছি, আপনারাও জানেন যে ইন্ডিয়ার যে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সিয়ামকে গ্রেপ্তারের কথা জানানোর পর রাতে ভবানী ভবন সূত্রে সিয়ামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিআইডি সূত্র। এদিকে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া প্রায় 4.5 কেজি খণ্ড বিখণ্ড মাংস নমুনার জন্য দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হলেও 10 দিনেও রিপোর্ট হাতে পায়নি সিআইডি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাজেট ঘোষণার পরপরই উত্তাপ নিত্যপণ্যের বাজারে। কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ক্রেতার নাগালে আসেনি ডিমের বাজারও। এদিকে এসি ফ্রিজের দাম বাড়ায় ক্ষোভ গরমে অতিষ্ঠ মানুষের। বেতন পাই মাত্র 18,000 টাকা, এই মার্কেটিং করে নাই তাকে না একটি বাইরে থেকে 5,000 টাকা করে আবার চলতেছি, নিজে কিভাবে করবো আল্লাহ করাইতে পারবে না। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেটে নিজের জন্য কিছু খুঁজে না পাওয়ার আক্ষেপ করছিলেন বাজার করতে আসা আলমগীর। তার মতো বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন। আগে থেকেই চড়ে থাকা বাজার নতুন বাজেট পাশের পর আদৌ কি নিয়ন্ত্রণে আসবে? এই যে বাজেট দিছে, এটা বাজেট গরিব মানুষের পিডেই খাইবে। এখন সরকার আমাদের মতো সাধারণ মানুষের কোনো চিন্তা করে না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ডিমের বাজারেও কমেনি উত্তাপ। গত সপ্তাহে পেঁয়াজ কিনছে হলো আপনার 65 টাকা 60 টাকা, আজকে বাজারে চাইতেছে 90 টাকা। সীমিত বাজারের মধ্যে আর কি বাজেটটা খুবই বেশি হয়ে গেছে। কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকায় কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আমাদের কষ্ট হয়ে যায় সবকিছু। সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ ফ্রিজ খালি করতেছে, গরু মাংস রাখবো। এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাটাই দীর্ঘ। ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইস থাকা উচিত। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ। এই টার্গেটগুলো তো আসলে খুব একটা ক্যালকুলেশন করে যে করা হয় তা না। কিভাবে 6.5% নামায় নিয়ে আসবে, বাজেটের রোল কতটা আছে। বাড়তে থাকা মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা যাবে কিনা সময় বলে দিবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের চাপ থাকা সত্ত্বেও জাতীয় বাজেটে কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। বাজেটে অরাজক ব্যাংক খাতের সংস্কারে তেমন কোনো নির্দেশনা না থাকা আর দুঃখজনক বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি 5.2% থেকে কমে 4.6% নেমে এসেছে 2024-25 অর্থ বছরে। তবে বাজেটের আকার বাড়ানোর সঙ্গে সঙ্গে ঘাটতির পরিমাণও আসছে বাজেটে 2,56,000 কোটি টাকা। এর মধ্যে মোট বাজেটের প্রায় 18% অর্থ ঋণ হিসেবে নেওয়া হবে ব্যাংক খাত থেকে, যা ব্যক্তি খাতে চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার রাজধানীতে উন্নয়ন সমন্বয়ের বাজেট প্রতিক্রিয়ায় অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও প্রতিষ্ঠানটির সভাপতি ডক্টর আতিউর রহমান জানান, কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখা অভ্যন্তরীণ সক্ষমতা ধরে রাখবে। তবে মোবাইল ও কল রেট কমানো, তামাকজাত পণ্যের আরও দাম বাড়ানোর পরামর্শ দেন তিনি। IMF এর চাপ থাকা সত্ত্বেও কৃষিতে যে তারা ভর্তুকি বা বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, এটি আমি বলবো যে অত্যন্ত একটি বাস্তবায়ক উদ্যোগ। শিল্প খাতেও কিন্তু বড় ধরনের বিনিয়োগ করবার সৌরশক্তিতে সুযোগ আছে। বাজেটে ব্যাংক খাতের সংস্কারে কোনো পদক্ষেপ না থাকাকে দুঃখজনক বলছেন ব্যাংক বিশ্লেষকরা। আর স্বাস্থ্য খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু 5% আশপাশে বাজেট দেখছি। তো আমি মনে করি যে এখানে আসলে বাজেট বরাদ্দটা বৃদ্ধি করা আরও সুযোগ ছিল। সরকারকে তার নিজের সমস্যা, তার নিজের আবর্জনা মুক্ত করে সেখান থেকে আবর্জনা সরিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। I want to go forward. সরকার দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চাইলেও জাতীয় বাজেটে বরাদ্দ কম বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মোদী। রোববার শপথ নিয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে অবহিত করতে শুক্রবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠনের বিষয়ে করেন আলোচনা। এ সময় ইন্ডিয়া জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের বাইরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন নরেন্দ্র মোদী। বলেন, নতুন সরকার গঠন ও শপথ গ্রহণের সময় নির্ধারণ সহ নানা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ হয়েছে তার। আগামী 5 বছর দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার দল। और मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि 18वीं लोकसभा में भी हमारे 5 साल के कार्यकाल में भी हम उसी गति के साथ, उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में। এক দশকের মধ্যে এই প্রথম মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়েছে। আগের 2 মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি লোকসভা নিম্নকক্ষে এবার আসন পেয়েছে 240টি, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য 272 আসনের প্রয়োজন। তাই মোদীকে এবার সরকার গঠনের জন্য জোটের উপর নির্ভর করতে হয়েছে। সব মিলিয়ে 543 আসনের মধ্যে লোকসভায় ইন্ডিয়া 293টি আসন জিতেছে, আর রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 230টির বেশি আসন। এদিকে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে জোটের নেতৃত্ব দেবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি আরব। অনুমতিপত্র ছাড়া এবার হজ পালন করলে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমতি ছাড়া সৌদি আরবে প্রবেশের অভিযোগে এরই মধ্যে আটক করা হয়েছে 8 জনকে। আরিফুর রহমানের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পবিত্র স্থানগুলোতে দায়িত্ব পালনকারীদের কঠোর নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
গেল 2 জুন থেকে সৌদি আরবে কার্যকর হয় পবিত্র হজ বিষয়ক আইন, যা বহাল থাকবে 21 জুন পর্যন্ত। তাই অনুমতিপত্র ছাড়া পবিত্র নগরীতে কোনো মুসল্লিকে পাওয়া গেলে গুনতে হবে 10,000 রিয়াল জরিমানা। এছাড়া অনুমতি ছাড়া হজ যাত্রীদের পরিবহন করলে 6 মাস কারাদণ্ডের পাশাপাশি 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় 15 লাখ টাকার বেশি। কেউ যেন অবৈধভাবে হজ করতে না যায়, এতে আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হয়, আমাদেরও সমস্যা হয়। আইন লঙ্ঘন করে কেউ ধরা পড়লে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য তাকে সৌদি প্রবেশে নিষিদ্ধ করা হবে। এরই মধ্যে ভিজিট ভিসায় সৌদি আরবে এসে হজ পালনের অনুমতি না নিয়ে পবিত্র নগরীতে প্রবেশের অভিযোগে অন্তত 20 জনকে জরিমানা করা হয়েছে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এ অবস্থায় অনুমতি ছাড়া হজ পালন থেকে বাংলাদেশিদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তন ও নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ শুরু করেছে মালদ্বীপ সরকার। বিদেশি কর্মীদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। এ অবস্থায় অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে রিপোর্ট। বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার। তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী নিয়োগকর্তা। সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 10,619টি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে 1,02,807 জন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে। আগামী 18 মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে। আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে, অসাধু কাজের সাথে লিপ্ত আছে, ওদের কারণেই মূলত ভিসাটা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন, তবে এখনো কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি। চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। আবারও টি-20 বিশ্বকাপের খবর। ডালাসে এশিয়ান লায়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। সে ম্যাচের আগে এখন $1 মিলিয়ন প্রশ্ন, কারা থাকছেন লাল সবুজের একাদশে। টপ অর্ডারের টানা ব্যর্থতায় ম্যানেজমেন্ট কিছুটা চিন্তায় পড়লেও এখনই সৌম্য লিটনের উপর আস্থা হারাতে চান না হাথুরু। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে একাদশ। কারা থাকছেন ম্যাচের সেরা 11-এ। আর এটা তো বিশ্বকাপ ওপেনার, তাই শান্ত বাহিনী এখন সবার আতশি কাচের নিচে। ওপেনিংয়ে বাংলাদেশ থেকে অনেক স্বপ্নের কথা বলা হলেও দিন শেষে তানজিদ তামিমই একমাত্র ভরসার নাম। তার সঙ্গী হতে পারেন অফ ফর্মের তুঙ্গে থাকা লিটন কুমার দাস। আর লিটনকে বিশ্রাম দেওয়ার কঠিন সিদ্ধান্তটা নিতে পারলে সেখানে জায়গা পাবেন সৌম্য সরকার। ওয়ান ডাউনে দলের অটো চয়েস অধিনায়ক নাজমুল শান্ত। পরের জায়গাটা আরেক অপরিহার্য ব্যাটার তাওহিদ হৃদয়ের। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংটার 70% নির্ভর করছে যার উইলোবাজির উপর। 5 এবং 6 নম্বরে যে দুজন আছেন তাদের আপাতত কোনো বিকল্প নেই বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে টাইগাররা। 7 নম্বর জায়গাটা নিয়ে রয়েছে হালকা একটা টুইস্ট। এখানে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জাকের আলী অনিক, কিন্তু লিটন খেললে এই জায়গায় সৌম্য সরকারকে খেলাতে চান হাতুরু সিংহে। তবে সৌম্য যদি লিটনের জায়গায় ওপেন করেন সেক্ষেত্রে কপাল খুলবে অনিকের। 8 থেকে 11 নম্বর জায়গাগুলো দলের বোলারদের। সেখানে প্রথম দুটো নাম 2 স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি এবং রিশাদ হোসেনের। দুজনের কাছেই বল হাতে পারফর্মের পাশাপাশি ব্যাট হাতেও ছোটখাটো ক্যামিও চায় শান্ত হাতুরু। শরীফুল না থাকায় 3 সীমার নীতি থেকে সরে এসেছে দল। একাদশের বাকি দুজন পেসার। সেখানে অবধারিতভাবেই থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আর তার সঙ্গী হবেন ইনজুরি ফেরত দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কিছুক্ষণ পর বিশ্বকাপ যাত্রা শুরু হবে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসব মুখর পরিস্থিতি যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই শহরে এসে পৌঁছেছে বাংলাদেশিরা। দেশের বাইরে থেকে এসেছেন অনেকে। এছাড়াও টেক্সাসের উত্তরাঞ্চলের শহর ডালাসে প্রায় অর্ধলক্ষাধিক বাংলাদেশির বসবাস। সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ লাল সবুজ সমর্থকদের মাঝে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি, আমি অলরেডি বলেছি, এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষ থেকে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, প্রিয় দল বাংলাদেশ প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 17 জুন পবিত্র ঈদুল আজহা। কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ভোরে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। অনুশীলনে না আসে হাতুড়ু ক্রিকেটারদের হোটেল বিলাস। জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।